আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশায় শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। গতকাল রাতে একটু প্ল্যান করে রেখেছিলাম যে একদম সকাল থেকে আজকে হচ্ছে কিচেনের এক্সট্রা কিছু কাজ করে নিব। তো সেটাই একটু চেক করছিলাম। আসলে আমি জানি না ইদানিং আমার সাথে এটা অনেক বেশি হচ্ছে। মানে কিচেনটা যতই গুছাই না কেন সেই কেন যেন মেসি অবস্থা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ধুয়ে রাখা মানে ৪ কাপ বা চামচ-টামচ যেগুলো রাখি ওইটার ব্যবস্থা করেছিলাম যে এখানে রাখবো। এখন এইভাবে করে রাখার কারণে মনে হচ্ছে এই জায়গাটা এত মেসি লাগতেছে। তো ওইটা একটু চেক করছিলাম যে উপর থেকে আরও কিছু জিনিস সরানো যায় কিনা। দেখলাম যে হ্যাঁ, আরও কিছু জিনিস সরিয়ে বা আরও একটু এদিক সেদিক করা লাগবে। কেন জানি না আমার ইদানিং এই জিনিসটা অনেক বেশি হচ্ছে এবং সেটা কিচেনের ক্ষেত্রেই। এই যেমন এখন আমি রাতে ধুয়ে রাখা জিনিসগুলো যে রাখবো মনে হচ্ছে কি স্পেস খুঁজে পাচ্ছি না বা রাখার পরেও কেমন যেন একটা মেসি, মেসি ভাব। মানে সবকিছু মিলে মনে হচ্ছে যে মানে সবকিছু একদম বাক্সবন্দি করে রেখে দেই। আর আমাদের সারা বাসার মধ্যে দেখবেন কিচেনে সবথেকে জিনিস বেশি থাকে। তো যাই হোক গত ভিডিওর বেশ কিছু কমেন্টস আজকের ভিডিওতে পড়ব। আজকে প্রথমে যে কমেন্টসটা পড়ছি আইনুন নাহার আইডি থেকে আপু খুব সুন্দর একটি কমেন্টস করেছিলেন। আপু লিখেছিলেন, আচ্ছা বলেন তো মাঝে মধ্যে একটু ইনডিসিপ্লিন হলে ক্ষতি কী? একদিন না হয় রাতের বেলা সব গুছিয়ে নাই রাখলেন, সকালে করলেন বলেই তো বুঝলেন রাতে করে রাখার মর্ম। আমি কিন্তু প্রতিটা কাজের মধ্যে পজিটিভিটি খুঁজে পাই। আপনার ডে লং ওয়ার্কগুলো আমাকে একটা পজিটিভ ভাইবস দেয়, ভালো লাগে দেখতে ও কথাগুলো শুনতে। একটা রিকোয়েস্ট করি, ভাইয়ার ডায়েট নিয়ে ভিডিও দিলে খুব খুশি হতাম, তবে যদি আপনি ইজি ফিল করেন তবেই। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্টসের জন্য। পুরো কমেন্টসটা পড়লাম এই জন্য, অনেক সময় যে আমি বলি যে আপুর কমেন্টস থেকে আমি অনেক কিছু শিখতে পারি। এই যে আপু বললেন যে মাঝে মধ্যে এমন হলেই তো আমরা বুঝতে পারি যে ওই কাজটার মর্ম। একদমই তাই। দেখবেন এই ধরনের সিচুয়েশান যখন একদিন হয় তারপরে কিন্তু বেশ অনেক দিন এই ভুলগুলো হয় না, যে ওই যে প্যারাটা সকালবেলা আমরা পাই সেটা কিন্তু মাথায় থাকে। তো সত্যি আপু একদমই তাই। যে কোনো নেগেটিভ কোনো কিছুর ভিতরে কিন্তু অনেক পজিটিভ কিছু লুকিয়ে থাকে। সেটা যদি ওইভাবে খোঁজা যায়, সেটা কিন্তু পাওয়াও যায়। তো আবারও অনেক, অনেক থ্যাঙ্কস। আর হ্যাঁ, আপনাদের ভাইয়ার ডায়েটের ব্যাপারে যেটা বলছিলেন, আপু আমি অনেকবারই শেয়ার করেছি। হয়তোবা ওইভাবে করে ভিডিও আকারে শেয়ার করা হয়নি। যেটা হয় এখন তো উনি একদম ফিক্সড একটা যে ডায়েট চার্ট মেইনটেইন করেন এমনটা কিন্তু না। তাই জন্য কিন্তু ওইভাবে ভিডিও আকারে শেয়ার করা হয় না। এখন উনি যেটা করে কার্বোহাইড্রেট আর সুগারটা একেবারেই অ্যাভয়েড করার চেষ্টা করে। তাছাড়া কম বেশি সব কিছুই খায়। যেমন আমরা যেমন ভাত দিয়ে মানে মেনু অনুসারে যে তরকারিগুলো থাকে সেগুলো খাই। উনি সেই জিনিসগুলোই জাস্ট হচ্ছে ওই সালাডটা দিয়ে খায়। এতটুকুনি হচ্ছে পার্থক্য। তবে উনি যখন শুরু করেছিলেন তখন তার যে একটা ফিক্সড চার্জ ছিল সেটা আমি ভিডিওর এক ফাঁকে বলে দিব। তো কথা বলতে বলতে কিন্তু বেশ কিছু কাজ আমি করে নিচ্ছি। এখানে যে টেবিলটা রেখেছি ওটাতে দেখা যাচ্ছে যে ফাঙ্গাস পড়ে গেছে, যেটা হয় বৃষ্টির দিন, মানে সব কিছু একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায়। তো টেবিলটাকে মুছে নিলাম, নিয়ে হাঁড়ি পাতিল যেগুলো রাখার জায়গা পাচ্ছিলাম না, আসলে যার যার জায়গা মতো জিনিসটা সাথে সাথে না রাখলে যতই নিজে মেনটেন করি না কেন পরে দেখবেন যে একটা মানে ম্যাসাকার হয়ে যায়, এক জায়গার জিনিস আরেক জায়গায় চলেই যায়। তো এটা অনেক মানে সময় নিয়ে তারপর হচ্ছে আমি মানে প্রায় সময় এমনটা হয় যে মনে করি এটা কোথায় রাখতাম, ওইটা কোথায় থাকতো, এমনটা কিন্তু হয়। যেমন এই যে ঢাকনাগুলো, গ্লাসের যে ঢাকনাগুলো ওগুলো কিন্তু নিচে রাখি, তো দেখা যায় মাঝে মধ্যে উপরেও রেখে দিই। তো এই যে একটু আধটু এদিক সেদিক হয়ে গেলেই হলো। তো যে আপুরা ভিডিওর এই পর্যন্ত আছেন তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এর আগেও হয়তো বা আমি অনেক ভিডিওতে বলেছি, আপনাদের কাছে এমন কোন জিনিসটা মনে হয় আমার কিচেনের যেটা অতিরিক্ত, যেটা সরিয়ে ফেললে কিচেনটা হয়তো বা একটু ফ্রি লাগবে বা একটু ভালো লাগবে, প্লিজ কমেন্টস করে জানাবেন। আশা রাখি কেউ কিছু মনে করবেন না। অনেকেই ভাবতে পারেন যে এটা তো হচ্ছে যার যারটা সেই বুঝবে। বিশ্বাস করেন লাইফস্টাইল ব্লগগুলো যখন দেখি কত কিছু যে শিখেছি অন্যজনের ভিডিও থেকে। আসলে সব তো ওভাবে বলা যায় না, কিন্তু সত্যি এই লাইফস্টাইল ব্লগগুলো আমরা যদি কাজে লাগাতে পারি আমাদের প্রতিদিনকার লাইফে অনেক কাজে আসে। সেটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। এখন কে কোনটা নিবে, কে কোনটা দেখবে সেটা তো আসলে মানে যার যার ব্যাপার।
যেমন আমাদের এইসব লাইফস্টাইল ব্লগ নিয়ে নেগেটিভিটিও মানে নেগেটিভলিও অনেকে অনেক কিছু বলে। তবে এটাও সত্যি, আপনাদের কমেন্টস থেকেও কিন্তু অনেক কিছু শেখার থাকে। যেমন যারা আমাকে নিয়মিত দেখেন তারা জানবেন আমি একটা সময় শসা ছুলে জারে করে রেখে দিতাম, যেহেতু আপনাদের ভাইয়া 3 বেলায় সালাদ খান, প্রতিবার ছোলাটা একটা ঝামেলা মনে হতো। তো আমাকে কিন্তু কাদেরি জান্নাত চাঁদ আইডি থেকে আপু বলেছিলেন যে এটা ঠিক না, তারপর থেকে কিন্তু আমি আর রাখি না। তো এরকম অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো আমরা কমেন্টসের মাধ্যমে জানতে পারি, শিখতে পারি। তো আজকে অনেক কথা বলে ফেললাম, আশা রাখছি কথার মাঝে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই সাথে কমেন্টসে জানাবেন। এখানে হচ্ছে রাইস কুকারটা আমি ক্লিন করে নিয়েছি। এটা যদিও ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, এত বেশি মানে ময়লা হয়েছিল, আর কালারটা একটু পিঙ্কিশ টাইপের কারণেই কিনা খুব বেশি বাজে লাগছিল। তো ওটাকে ভিজা ন্যাকড়া দিয়ে মুছলেও হচ্ছিল না, যার কারণে আমি স্পঞ্জে ভীম নিয়ে, স্পঞ্জটা যেন একদম ড্রাই ড্রাই থাকে ওভাবেই হচ্ছে আমি মানে ভীমটা নিয়েছি, নিয়ে খুব সুন্দর মতো প্রথমে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে তারপর হচ্ছে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর সকালবেলার নাস্তাটা কিন্তু অফ ক্যামেরায় বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম। ওদেরকে হচ্ছে আজকে ভাত দিয়ে যে ফ্রাইড রাইসটা করে থাকি আমরা সেটাই দিয়েছি। তো এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে খাবার দিব। তো আমি কিছু রান্না আগের দিন করে রেখেছিলাম এই জন্য, কারণ ওই যে প্ল্যান ছিল টুকটাক কিছু কাজ কিচেনে এক্সট্রা করব। তো এখানে ঢেঁড়স ভাজি করা ছিল, সেটাকে জাস্ট হালকা একটু তেল দিয়ে আমি গরম করে নিচ্ছি। আর পাশের চুলায় হচ্ছে আলু সিদ্ধ বসিয়েছি, আলু ভর্তা করব তাই জন্য। তো এই যে কিচেনের আমার যে সার্ভিং ডিশগুলো, এগুলো কিন্তু এখন আমি প্রতিনিয়ত ক্যাবিনেট থেকে নেই, আবার ক্যাবিনেটে রেখে দিই। মাঝে মধ্যে হয় যে অনেক সময় হয়তো বা কিচেনে রেখে দিলাম, ওই কাজটা যখনই করি যে মাঝে মধ্যে ঠিক আছে রেখে দিলাম বা হাতের টানে রেখে দিলাম, ওই তখনই মনে হয় যেন একদম মানে আর ঠিক করা যায় না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি ঢেঁড়স ভাজিটা সার্ভ করে নিচ্ছি, কারণ আমি সিম প্যানে হচ্ছে তরকারি গরম করব। সব থেকে বড় কথা হচ্ছে কিচেনটা যদি ফ্রি মনে হয় তাহলে আমাদের মানে গৃহিণীদের মনে হয় মাথা ঠান্ডা থাকে, রিল্যাক্স থাকে, সব কাজেই সুন্দরভাবে মনোযোগ দিতে পারি আমরা, এটা আমরা গৃহিণীরাই বলতে পারবো। তো এখানে হচ্ছে আমি ভাত বসিয়েছিলাম, যে ভাতটা প্রায় হয়ে এসছে, এখন আপনাদের ভাইয়ের জন্য সালাডটা রেডি করে নেব। তো আপনাদের ভাইয়ের যে ফিক্সড ডায়েট চার্টটা ছিল শুরুর দিকে, সেটা একটু বলছি আপুর জন্য, যদি এতটুকুনো কাজে আসে, বা অনেক সময় আসলে আমরা আইডিয়া নিতে পারি। এক একজনের হেলথ ইস্যু এক এক রকম থাকে, তাই জন্য কিন্তু কারোর ডায়েট চার্ট দেখে ফলো করা উচিত না, কারণ এক একজনের বডির চাহিদাও কিন্তু এক এক রকম থাকে। তো যাই হোক, আপনাদের ভাইয়ের যে ফিক্সড ডায়েট চার্টটা ছিল শুরুর দিকে, সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর সে যেটা করতো, যে ডাবের শ্বাসের যে নারিকেলটা থাকে সেটা খেত, বাদাম, তখন অবশ্য খেজুর এত বেশি খেত না, তখন বাদামটা খেত, ওই ডাবটা খেত, আর হচ্ছে ক্যাপসিকাম, শসা, গাজর, টমেটো সব কিছু কুচি দিয়ে অলিভ অয়েল দিয়ে ডিম ভাজিটা করা হতো। তারপর হচ্ছে 1 কাপ গ্রিন টি, তখন গ্রিন টিটা নিয়মিত খেত, এখন যেমন ব্ল্যাক টিটা খায়। তারপর দুপুর এবং রাতের জন্য যে মেনুটা ছিল সেটা হচ্ছে পঞ্চশাক, মানে 5 রকমের শাক দিয়ে একটা শাক রান্না করতাম, সব ধরনের সবজি মানে যতটুকুন সম্ভব সব ধরনের সবজি দিয়ে একটা মিক্স সবজি করতাম, মাছ ভাজা করতাম, ডিম ভুনা করতাম, হয় ডিম আর না হয় মাংস, দুইটার একটা আইটেম থাকতো, আর ডাল তো থাকতোই। আর বিকেলের দিকে যেটা করতো উনি ডাবের পানি খেতেন, তখন অনেক সময় নারিকেল খেতেন, আর মানে হুটহাট বা টুকটাক যে ক্ষুধা লাগলে আমরা খাই, সেক্ষেত্রে উনি বাদাম, খেজুর, কলা এই খাবারগুলোই খেত, বা কাঠবাদাম হতে পারে, কাজু বাদাম হতে পারে, যে কোনো বাদাম খেতেন আর কি। তো এই ছিল ওনার মানে শুরুর দিকের ডায়েট চার্ট আর কি। তো এখানে হচ্ছে আমি তরকারিটা গরম করে নিচ্ছি। তরকারি আগের দিনের তরকারি যখনই গরম করি তখন সেটার সাথে কিন্তু গরম পানি অ্যাড করি, গরম পানি অ্যাড না করলে তরকারির টেস্ট একদমই থাকে না। তো এখানে আপনাদের ভাইয়ের খাবারটা দিয়ে দিচ্ছি, অফ ক্যামেরায় আমি আলু ভর্তাটাও করে নিয়েছিলাম। আচ্ছা, গত ভিডিওতে কাপসুর আইডি থেকে আপু লিখেছিলেন, আপু খুব সুন্দর একটি কমেন্টস করেছিলেন, আমি জাস্ট আপুর ছোট্ট একটা কোয়েশ্চেনের আনসার দিই। আপু লিখেছিলেন, একটা কথা বলি রাগ করো না, তুমি রান্না করার সময় আজকে ক্যামেরাটা যে অ্যাঙ্গেলে রেখেছো রান্নার কোনো ফুটেজ ভালোভাবে দেখা যায়নি, দোয়া ও ভালোবাসা রইল আপু।
না আপু, রাগ করব কেন? বরং আমার কাছে ভালো লেগেছে যে জিনিসটা সুন্দরভাবে লিখেছেন। আসলে আমি গত ভিডিওতেও মেবি বলেছি, আমি কিন্তু ট্রাইপড ছাড়া ভিডিও করেছিলাম, যার কারণে অ্যাঙ্গেলের কোনো ঠিকঠাক ছিল না। আর এটা আসলে আমরা যারা শ্যুট করি সবাই বুঝবো যে যদি একটা প্রপার ট্রাইপডে মোবাইলটা সেট না থাকে, সেক্ষেত্রে ফুটেজ নেওয়াটা মানে ইজি হয় না। যার কারণেই ওরকমটা হয়েছিল। তাছাড়া আমি অনেক সময় কিন্তু এটাও বলি যে আমার কিচেন ছোট থাকার কারণে দেখা যাচ্ছে যে কিছু কিছু ফুটেজ হয়তোবা অড লাগে বা একটু অসামঞ্জস্য মনে হয়। এটা হয় আসলে কিচেনের স্পেসটা কেমন, কার কেমন, কে কীভাবে ফুটেজটা নিতে পারছে সেটার উপরেই। যেমন প্রায় সময় দেখবেন যে আমি একদম চুলার উপরেই মানে চুলার পাশে বা চুলার সাইডেই হচ্ছে খাবারগুলো সার্ভ করি। কারণ অন্য জায়গায় যখন আমি ফুটেজটা নেই, আমার সেই লাইটিংটা আসে না, যেটা গত লাস্ট ভিডিওতে আমার হয়েছে। ট্রাইপডের কারণে কোনো লাইটিং, কোনো ফুটেজ কোনোটাই ঠিকঠাক ছিল না। তারপর আলহামদুলিল্লাহ আপনারা সত্যিই আমার কাছে মনে হয় যে ন্যাচারালিটির আলাদা একটা পাওয়ার আছে। তো ওই জিনিসগুলো মানুষ রিলেট করতে পারে। আমি কাজ করতে করতে যখন এই জিনিসটা শিখেছি যে ঠিক আছে, আমার কাজটা ভিডিও আকারে যাবে, সেটার জন্য আমার ভিডিওর যে একটা চক্ষু সৌন্দর্য বলে কথা থাকে সেটা ঠিক থাকলেই হলো। বাদবাকিটা এত চিন্তা আসলে করতে হয় না যে আমার এটা থাকতে হবে, আমার ওইটা লাগবে, আমার ব্যাকগ্রাউন্ডে এটা লাগবে। আমার কাছে তাই মনে হয়। আমি বেশিরভাগ সময় একটা কথা বলে থাকি যে প্রতিটা মানুষের স্মার্টনেস হচ্ছে তার কাজে। তো কাজটা আসলে কিভাবে করছি, কিভাবে প্রেজেন্ট করছি, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো আপুকে কমেন্টসের জন্য আবারও অনেক অনেক থ্যাঙ্কস। আমি কিছুই মনে করিনি আপু। এখানে আমি হচ্ছে চাপা শুটকি ভর্তা করছি। আমি যে আপনাদের সাথে বেশ অনেকবার চাপা বিরান যেটা বলি আমরা, সেটা শেয়ার করেছিলাম। সেটারই মিনি ভার্সন বলতে পারেন। মানে ওইটা তো একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই, আর এটাকে হামানদিস্তায় ছেঁচে নিয়েছি। এটা অনেক অনেক বেশি ইজি একটা চাপা শুটকির ভর্তা। এটা হচ্ছে জাস্ট রসুন কুচি, পেঁয়াজ কুচি ছেঁচে নিয়ে তার মধ্যে চাপা শুটকিটা ছেঁচে একটু পরিমাণে বেশি করে তেল দিয়ে, তেলের মধ্যে হলুদ, মরিচ আর হচ্ছে স্বাদমতো লবণ, আর কিছুই না, জাস্ট হচ্ছে রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে থাকলেই হয়। খুবই মজার একটা ভর্তা, তবে একদমই চটজলদি হয়ে যায়। আচ্ছা, এখন যে ফুটেজটা দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে আমার মেজো কন্যার জন্য। ওরা যে এখানে থাকতো, তো ওর কাছ থেকে হচ্ছে এই 2টা গাছ নিয়ে এসেছিলাম। তো ও গাছগুলো ব্যাক নিয়ে যাবে, যার কারণে হচ্ছে আমি টবে সেট করছিলাম না। তো এখন ও যে নিয়ে যাবে, যেতে পারবে কি না, তাই জন্য দেখতে চাচ্ছিল যে কতটুকুন বড় হয়েছে। চাইলে আমি মোবাইলে ভিডিও করে ওকে পাঠাইতে পারতাম, কিন্তু ও বলল যে খালামণি তুমি ভিডিওতে দেখায়ও, তাহলে আমি টিভিতে মানে দেখলে বুঝতে পারবো যে গাছটা আসলে কতটুকু বড় হয়েছে। তো এই তো খালামণি, তোমার জন্য আমি দেখিয়ে দিলাম, এখন তুমি বুঝো নিবা না আমি টবে লাগিয়ে ফেলবো। তো যাই হোক, এদিকে গোসল শেষ করে আসতে না আসতে আপনাদের ভাইয়া চায়ের অর্ডার দিল। আজকে আপনাদের সাথে কিন্তু আমার শুক্রবার দিনের ভিডিও শেয়ার করছি। তো এই যে কাপগুলো, এগুলো দেখলেই কেন যেন আমার টং দোকানের কথা মনে পড়ে আর খুব বেশি ভালো লাগে। মাঝে মধ্যে দেখবেন আমাদের কিছু সিম্পল জিনিসের সাথে ইমোশন বলেন বা আমাদের মানে আমাদের বলে যে একটা ফিল হয়, এই কাপটা দেখলে যেন কেমন আমাদের যে রাস্তায় টং দোকানগুলো থাকে চায়ের, বা গ্রামের হাট বাজারের যে চায়ের দোকানগুলো, ওগুলোর কথা অনেক বেশি মনে পড়ে। তো যাই হোক, এটা ছিল নামাজ শেষে। আজকে দুপুরবেলায় আমি পান্তা খাবো, এটা আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম। কেন যেন আলু ভর্তা দিয়ে পান্তা খেতে খুব ইচ্ছে করছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।